সালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো হুম। আছেন? কেমন আছেন স্যার? আছি, এখন একটু বেটার ফিল করছি। গতকাল গতকাল না, আসলে গত 3-4 দিন, 4 দিন ধরে, 4 দিন কি 5 দিন হয়েছে মনে হয়, আজকে সহ 5 দিন। এই তোমার সিজনাল ফ্লু যেটা, এটাই মনে হয়। তোমার সর্দি জ্বর, একবারে কাশি প্লাস হচ্ছে তোমার ওই গলা ব্যথা ছিল প্রচন্ড, এখন বেটার। ওষুধ টষুধ খাচ্ছি ডাক্তার দেখানোর পরে, এখন ইমপ্রুভমেন্টের পথে আছি আর কি। তো যাক, তোমাদের আসলে মাঝখানে বেশ কিছুদিন লাস্ট ক্লাস নিয়েছিলাম গত সপ্তাহে মেবি, এরপর তার কথা হয় নাই। তোমাদের পরীক্ষাও চলে এসেছে। আমি মোটামুটি আজকে যেটা করবো সেটা হচ্ছে কিছু বেসিক গাইডলাইন্স তোমাদের দিব, মানে সাজেশনস বা গাইডলাইন্স দিব পরীক্ষা কেন্দ্রিক, যেহেতু ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমাদের লাস্ট ছিল আগামীকালকে মেবি, তাই না? স্যার অ্যাসাইনমেন্টটা কিরকম দিব স্যার আপনাকে জমা? তোমরা দুজন, তুমি এবং তোমার সেকশন থেকে তুমি, তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে তোমার অন্য সেকশন থেকে যে সাবমান, তো দুজনে কালেক্ট করে আমাকে আমার মেল যেটা আছে, মেল অ্যাড্রেস তোমাদের দিয়ে দিব আলাদা করে। ওই মেল অ্যাড্রেসে একসাথে সব ফাইলগুলা সাবমিট করবো আর কি একসাথে, মানে এক ফাইলের ভিতরেই সব থাকবে। আর বিশেষ করে যারা জমা দিবা তারা রোল নাম্বার সিরিয়ালি দিও, সিরিয়াল রোল নাম্বার মেনটেন করে তারপর দিও। সিরিয়াল মানে ধরো রোল নাম্বার যার 101, 101 এটা লিখবা। তোমার ফাইল নেমে থাকবে 101, তারপর 102, ফাইল নেমে থাকবে 102, এরকম, যাতে সিরিয়ালটা তোমার ফাইল গুলো থাকে আর কি। তাহলে সবাই জমা দিবা সিআর কে। সিআর আমাকে একটা সিঙ্গেল ফাইলে সবগুলো একসাথে দিয়ে দিবা। মেইল করলেও হবে, অথবা গুগলে আপলোড দিয়ে গুগলের লিঙ্ক আমাকে শেয়ার, মানে ড্রাইভে আপলোড দেওয়ার পরে ড্রাইভের লিঙ্ক শেয়ার করলেও চলবে, যে কোনো ভাবে দিলেও ওকে হয়। স্যার। এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে বললাম আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা শুরু থেকে মানে ফাইনালের জন্য যা যা পড়েছি সেগুলোর একটা সামারি দেখার চেষ্টা করবো আমরা। সেটা হচ্ছে আমরা আহ, প্রথম শুরু করেছিলাম তোমাদের সাইবার ক্রাইম, সাইবার ল, এই টাইপের বিষয় যেগুলো আছে, বিশেষ করে সাইবার ক্রাইম ল, যে যেগুলো আছে ল এর বাইরে গিয়েও সাইবার ক্রাইম বলতে আমরা কি বুঝি, বাংলাদেশে কি কি ধরনের সাইবার ক্রাইম আছে, সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। হ্যাঁ, এবং সাইবার ক্রাইমের মাধ্যমে কিভাবে আহ, বিশেষ করে ভালনারেবল সেকশন সমাজের উইমেন্সরা কিভাবে ক্ষতিগ্রস্ত, মানে মানে সাইবার ক্রাইম, সাইবার অ্যাটাকের কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে কিভাবে প্রভাব ফেলছে, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করো। আমি আবারও বলছি, সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইমের ধরনগুলো বাংলাদেশে এক্সিস্ট করে এরকম কি কি ধরন আছে বর্তমানে। এরপরে sorry, এরপর হচ্ছে আহ, যে 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 মেকানিজমস গুলোর মাধ্যমে সাইবার ক্রাইম হতে পারে বা হচ্ছে, সেই মেকানিজম বা টুলস গুলো কি কি, কি কি ধরনের সাইবার ক্রাইম বাংলাদেশে হচ্ছে। এরপরে বলেছি সাইবার ক্রাইম কিভাবে ভালনারেবল সেকশন যেগুলো আছে সমাজের তাদেরকে প্রভাবিত করে, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে কিভাবে প্রভাবিত করে, এবং সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য তোমার পক্ষ থেকে পদক্ষেপ মানে সাজেশনস কি কি, এই বিশেষ করে অ্যাওয়ারনেস তৈরি করা সমাজে, ল এনফোর্সমেন্ট এনশিওর করা ঠিকঠাক। এরপরে হচ্ছে মনিটরিং সিস্টেমকে স্ট্রং করা,
এবং এবং সাইবার যে রংগুলো হয় বা সাইবার অফেন্স সাইবার ক্রাইম যেগুলো হয়, বিশেষ করে আমি যদি উম বর্তমান যেটা ট্রেন্ড সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, এগুলো সাইবার ক্রাইমের মধ্যে অন্তর্ভুক্ত। ফেক আইডি ইউজ করা, ফেক ইমেল আইডি ইউজ করা, তো ফেক হোয়াটসঅ্যাপ ওপেন করে কাউকে ডিস্টার্ব করা, এগুলো সব সাইবার মানে আহ, তোমার কি বলে সাইবার ক্রাইমের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বা যে সাইটস গুলো আছে সেই সাইটস গুলো ইউজ করার ক্ষেত্রে যে সচেতনতা এগুলো বৃদ্ধি করা এবং স্ট্রং মনিটরিং এর ব্যবস্থা করা। আমরা এখনো মাঝে মাঝে ব্যর্থ হই যে তোমার যে ফেক আইডি ইউজ করলে আসলে ফেক ব্যক্তিটাকে কে আইডিটা ওপেন করেছে তাকে ডিটেক্ট করতে এখনো ব্যর্থ হচ্ছে, কিন্তু কোনো না কোনো ব্যক্তি তো এগুলো করছে, ন্যাচারাল কোনো না কোনো ব্যক্তি তো এগুলো করছে নিঃসন্দেহে, কিন্তু আমরা তাকে ডিটেক্ট করতে এখনো ব্যর্থ হচ্ছি। এই মেকানিজমস এই টুলস আমরা এখনো ডেভেলপ করতে পারিনি, বা পারলেও সেটার ওয়াইড স্প্রেড ব্যবহার আমরা এখনো নিশ্চিত করতে পারছি না। আমি তোমাদেরকে আমার বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ওদিন মনে হয় বলছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়েও ইভেন যে তোমার সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে এই ফেক আইডি ইউজ করে বিভিন্ন স্টুডেন্ট স্টুডেন্ট আর স্টুডেন্টকে হয়রানি করা মানহানিকর বক্তব্য দেওয়া, এই যে কাজগুলো করছে এগুলোর বিরুদ্ধে আমরা অসহায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি যেহেতু প্রক্রিয়ার আছি, প্রতিনিয়তই এখনো এখনো মিনিমাম 20টা অভিযোগ এলিগেশন পেন্ডিং আছে এই ধরনের অপরাধ। কিন্তু আমরা আমাদের একটা সাইবার সিকিউরিটি টিমও আছে এখানে কাজ করছে। ইভেন আমাদের একটা সাইবার সেন্টার আছে, কিন্তু মানে প্রকৃত অর্থেই ওভাবে ডিটেক্ট করতে পারছি না কারা অপরাধগুলো করছে, বা ফেক আইডি হোক বা যাই হোক এগুলা তার মাধ্যমে হচ্ছে কিভাবে কোন ডিভাইস ইউজ করে করছে সেগুলো এক্স্যাক্টলি বের করা খুব টাফ। হয়তো 20টার মধ্যে 5টা পারছি, 2টা পারছি, 3টা পারছি, আরো 15টা পারা যাচ্ছে না। এই যে এগুলোর কারণে সাইবার ক্রাইম দিন দিন বেড়ে যাচ্ছে, সাইবার সিকিউরিটির যে বিষয়টা সেটা হুমকিতে পড়েছে। সো এই বিষয়গুলোর উপর আলাদা করে ফোকাস করবা। সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম কেন হচ্ছে, কি কি ফর্মস সাইবার ক্রাইম হইতে পারে, এবং হচ্ছে কি কি টুলস ইউজ করে সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে, ভালনারেবল সেকশন যারা আছে সমাজে, বিশেষ করে উইমেনকে বলেছি, তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথে কিভাবে প্রভাব ফেলে সাইবার অ্যাটাক যেগুলো হয় সেগুলোর কারণে। তো এই পার্টগুলোকে ফোকাস করে একটু পড়াশোনা করো, মানে রেডি করো পড়াশোনা। এরপরে আমরা বলেছিলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেকেন্ড পার্টে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা মোটামুটি বিস্তারিত আমি পড়িয়েছি যতটুকু সম্ভব তোমাদেরকে, নন ল স্টুডেন্ট হিসেবেই যতটুকু আহ, ইয়া করা যায় ততটুকু আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে বলার জন্য। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আমরা কি বুঝি, ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিভিন্ন ব্রাঞ্চ বা ধরন কাইন্ডস গুলো কি কি। বিশেষ করে কপিরাইট, ট্রেডমার্ক, কপিরাইট, কি বলে, কপিরাইট, ট্রেডমার্ক, আর একটা প্যাটেন্ট, এবং একটা হচ্ছে ট্রেড ডিজাইন বলেছিলাম আমি। তার মধ্যে 3টে বিষয়কে বেশি ফোকাস করেছিলাম। একটা হচ্ছে কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্ট, এই 3টে বিষয়কে বেশি ফোকাস করেছি। সো এই বিষয়গুলোর উপরে একটু পড়াশোনা করো যে যেমন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আমরা কি বুঝি, ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিভিন্ন ব্রাঞ্চেস গুলো কি কি বা বিভিন্ন কাইন্ডস গুলো কি কি। এরপরে হচ্ছে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে ট্রেডমার্ক আমরা পড়েছি। ট্রেডমার্ক বলতে আমরা কি বুঝি, আহ ইন্টেলেকচুয়াল প্রপার্টির আলাদা প্রপার্টি হিসেবে রিকগনাইজ কেন করা হয়েছে এটাকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে কেন আলাদা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলা হয় বা এটাকে কেন ইন্টেলেকচুয়াল বলা হচ্ছে, এই বিষয়গুলো এক্সপ্লেনেশন সহকারেই পড়াশোনা করতে হবে। যেহেতু এখানে হিউম্যান ইন্টেলেক্ট জড়িত আছে, মানুষের মেধা প্রজ্ঞা বুদ্ধি জড়িত আছে, সেজন্য আহ, এগুলাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা বলেছি। ট্রেডমার্কের কথা বলেছি, ট্রেডমার্কের সাথে ডিসেপটিভলি সিমিলার মার্কস এর কথা বলেছি। ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক বলতে আমরা বলেছি
কোনো সাইন, লেটার, যে কোনো মাধ্যমেই কোনো বর্ণ, কোনো ওয়ার্ড, কোনো কালার, যে কোনো ভাবে যখন কোনো একটা কোম্পানিকে, কোনো একটা কোনো একজন ব্যক্তিকে প্রতিনিধিত্ব করার জন্য কোনো গুডস বা কোনো সেবায় ওই সাইন ইউজ করা হয়, তখন এটাকে আমরা বলেছি ট্রেডমার্ক। এই ট্রেডমার্ক এর সাথেই আমি বলেছি ডিসেপটিভলি সিমিলার মার্ক। আমি তোমাদেরকে বাটা এবং হচ্ছে বালা, BALA, এই দুটোর এক্সাম্পল দিয়েছিলাম যে বোঝার জন্য। ডিসেপটিভলি সিমিলার মার্ক বা ডিসেপটিভ সিমিলার সিমিলারিটি মার্ক যেটা, সেটা বোঝার জন্য আমি এই উদাহরণটা দিয়েছিলাম। এবং এই ডিসেপটিভ সিমিলার মার্ক থাকলে পরে বা ইউজ করলে সেটাও একটা স্ট্রং গ্রাউন্ড অফ ইনফ্রিঞ্জমেন্ট। মানে ট্রেডমার্কের যে অধিকার আছে, সেই অধিকারের যে ইনফ্রিঞ্জমেন্ট বা ভায়োলেশন, সেই ভায়োলেশনের একটা মানে একটা 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 স্টার্ট অফ বলতে পারো বা একটা বিগিনিং বলতে পারো, যে সেটা হচ্ছে তোমার ডিসেপটিভলি সিমিলার মার্ক ইউজ করা। এটা এটা নিয়ে বলেছি। এরপরে প্রবলেমেটিক প্রশ্ন থাকতে পারে। প্রবলেমেটিক প্রশ্ন মানে ধরো তোমাকে একটা প্রবলেম দেওয়া হইতে পারে, বলা হতে পারে এটা সলভ করো, তোমার নিজস্ব মতামত দাও। এবং এই নিজস্ব মতামত সবসময় আমি যেভাবে পড়েছি সেভাবেই হইতে হবে, দরকার নাই, নট নেসেসারি। তুমি তোমার রেশনালিটি, তুমি তোমার যৌক্তিকতা দিয়ে যেভাবেই তুমি উপস্থাপন করতে পারো, সেটা অ্যাকসেপ্টেড হবে, যদি তুমি যৌক্তিক সহকারে বুঝিয়ে দিতে পারো, প্রবলেমের সলিউশনটা তুমি দিতে পারো। এরপরে কপিরাইট কি? কপিরাইট কি? কপিরাইট কি? কেন? মানে কপিরাইটের উদ্দেশ্য কি? কপিরাইটের যে অবজেক্ট, সে অবজেক্ট কি? মানে কেন কপিরাইটের বিষয়টা রিকগনাইজ করা হয়েছে? তারপরে হচ্ছে মোটামুটি এরপরে প্যাটেন্ট। প্যাটেন্ট কি আর প্যাটেন্টের গুরুত্ব কি? ইম্পর্টেন্স, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ প্যাটেন্ট। তাহলে এই তিনটা, বিশেষ করে তিনটা ইন্টেলেকচুয়াল, তিনটা ব্রাঞ্চ নিয়ে বা তিনটা কাইন্ডস নিয়ে আলাদা আলাদা করে একটু পড়াশোনা করতে হবে। প্রথম ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেফিনেশন বললাম। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেফিনেশনের পরে বললাম কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলা হচ্ছে এদেরকে। এরপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কাইন্ডস বা ব্রাঞ্চেস গুলো কি, এবং এই তিনটা ব্রাঞ্চ বিশেষ করে প্যাটেন্ট, কি বলে, কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্ট, এই তিনটা বিষয়ে আলাদা আলাদা টুকটাক পড়াশোনা করা। যেমন বললাম ট্রেডমার্ক সম্পর্কে বললাম, ট্রেডমার্ক বলতে কি বোঝো, ট্রেডমার্কের যে ডিসেপটিভ সিমিলার মার্ক আছে, দিয়ে এটা দিয়ে তুমি কি বোঝো, বা ডিসেপটিভ সিমিলার মার্ক কিভাবে একজন ব্যক্তির অধিকার লঙ্ঘনের গ্রাউন্ড হতে পারে, এটা। এরপরে বলেছি তোমাদেরকে যে এরপরে তোমাদেরকে বলেছি যে হ্যাঁ, কপিরাইট। কপিরাইট কি? কপিরাইট ভায়োলেশনের কারণ কি? সরি, কপিরাইট কি? কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্টের কারণ কি? মানে ইনফ্রিঞ্জমেন্ট বলতে আমরা আরেকটা বিষয় মিসিং হয়ে গেছে আমার, সরি। সেটা হচ্ছে ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে যে বললাম, যখন যে অধিকার স্বীকৃতি দেয়, সেটা কপিরাইট হোক, ট্রেডমার্ক হোক, পেটেন্ট হোক, যে অধিকারটা রিকগনাইজ করা হয়েছে সেটা যদি অন্যায়ভাবে অন্য একজন ব্যক্তি ভায়োলেট করে, ব্রিচ করে, তখন সেটাকে বলা হয় ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট কেন হতে পারে, কারণ কি ইনফ্রিঞ্জমেন্টের, এই কয়েকটা টুকটাক, একবারে ভেরি ভেরি বেসিক, খুব ইনডেপথে গিয়ে পড়তে হবে এমন না, বেসিক। মানে আমার পার্ট থেকে যেগুলো আমি তোমার প্রশ্ন করার চেষ্টা করেছি বা তোমাদেরকে মানে পড়ানোর চেষ্টা করেছি, আমার পার্ট থেকে আমার কথা গেলে বলছি আর কি। এটা গেল। এরপরে প্যাটেন্টের কথা বলছি। প্যাটেন্ট বলতে আমরা কি বুঝি, প্যাটেন্টের গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ প্যাটেন্ট। দেন লাস্ট পোর্শন, যেটা আমি পড়ে পড়িয়েছি এবং যেটা লিটারেলি যেটা আগে থাকবে, শুরুর দিকে থাকবে, কারণ তোমাদের পুরো সিলেবাসের মধ্যে ফাইনাল ইয়াতে পার্ট এ এবং পার্ট বি থাকবে। পার্ট এ তে থাকবে 20 মার্কস, পার্ট বি তে থাকবে 30 মার্কস। ঠিক আছে? 20 মার্ক, 30 মার্কস থাকবে তোমাদেরকে এতক্ষণ যেগুলো বললাম সেগুলোর মধ্যেই। অর্থাৎ তোমার
সাইবার ল, সাইবার সিকিউরিটি যেগুলো বললাম সেগুলো, সাইবার ক্রাইম, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলো বলছি সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই দুটো পার্ট থেকে থাকবে 30 মার্কস। আর বাকি 20 মার্কস, যেটা পার্ট এ, এটাতে থাকবে হচ্ছে তোমার কোর সাবজেক্টের যে পড়াশোনা, তার ইঞ্জিনিয়ারিং এথিক্স, ইঞ্জিনিয়ারিং এথিক্স এর উপরে। আমি ইঞ্জিনিয়ারিং এর এথিক্স এর উপরে ল এর টিচার হিসেবে যতটুকু নিজে পড়াশোনা করে শিখেছি, দেখেছি বা বুঝতে পেরেছি, ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছিলাম। এবং আমি কিছু কোর্স, কিছু বেসিক কথা তোমাদের এথিক্স এর উপরে পড়িয়েছি। বিশেষ করে আমি যদি স্পেসিফিকলি ফোকাস করি, যেমন তোমার যে এথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো আছে, এথিক্যাল স্ট্যান্ডার্ড কিসের, এমপ্লয়ার এবং এমপ্লয়ির যে প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করার জন্য এথিক্যাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে, সেই এথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো কি কি। অর্থাৎ একজন এমপ্লয়ার, একজন একজন এমপ্লয়ির প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করার জন্য এথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো কি কি, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কিভাবে হবে, কিসের ভিত্তিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এথিক্স বলতে কি বুঝি আমরা, কর্মস্থলে এথিক্সের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এথিক্স ইন প্রফেশন অর ইন ওয়ার্কিং প্লেস। ওয়ার্কিং প্লেস এথিক্সের ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি, এটা এরপরে আমি ওই যে পার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিছু কোডস, কিছু গাইডলাইন্স, কিছু প্রভিশনস পড়িয়েছিলাম, সেই প্রভিশনস থেকেই বেশিরভাগ প্রশ্ন কভার করার চেষ্টা করেছি, বেশিরভাগ পয়েন্ট, বেশিরভাগ বিষয় কভার করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় ওই পয়েন্টস গুলো যদি ভালো করে পড়াশোনা করো, আর যে ম্যাটেরিয়ালস গুলো তোমাদেরকে দিয়েছি মানে এথিক্স এর উপরে, সেগুলো পড়াশোনা করলে এই পার্টে লিখতে পারবো আর কি, ঠিকঠাক আমি আশা করছি। তারপর আমি আরেকটু স্পেসিফিকলি বললাম যে এমপ্লয়ার এবং এমপ্লয়ির যে রিলেশনশিপ, প্রফেশনাল রিলেশনশিপ, এটা কি হওয়া উচিত। তারপরে এথিক্স কি, ওয়ার্কিং প্লেস এথিক্স এর গুরুত্ব কি। তারপরে হচ্ছে প্রফেশনাল ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য তোমার ইঞ্জিনিয়ারের মানে এটা কি, দায়িত্বগুলো কি কি। আধুনিক যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা, রোবোটিক্স, তোমরা যেহেতু রোবোটিক্স এর সাথে কাজ করছো, রোবোটিক্স এই টাইপের ইয়েগুলো ডেভেলপ করার ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো কি কি থাকা উচিত, ইথিক্যাল কি কি বিষয় তোমার আমলে নেওয়া উচিত, কনসিডারেশনে রাখা উচিত। অর্থাৎ তুমি কি এমন কিছু যন্ত্রপাতি আবিষ্কার করতে পারো যে যন্ত্রপাতিটা মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ, আলটিমেটলি মানুষের জন্য ক্ষতিকর, এই টাইপের যন্ত্র কি তুমি তোমার ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে আবিষ্কার করতে পারো। এই টাইপের কোশ্চেন বা এই টাইপের বিষয়গুলো থাকবে আর কি তোমাদের। সেক্ষেত্রে তোমার কি কি বিষয় আমলে নেওয়া উচিত, শুধুমাত্র কি টাকা, মানি মেকিংটাই তোমার মেইন লক্ষ্য হওয়া উচিত ইঞ্জিনিয়ার হিসেবে, নাকি মানব সোসাইটিকে, হিউম্যান সোসাইটিকে ভালো একটা মানে কি বলে এটাকে, তোমার ডেস্টিনেশনে নিয়ে যাওয়া, ভালো কিছু আলটিমেটলি উপহার দেওয়া, এটাই তোমার গন্তব্য হওয়া উচিত। এই টাইপের বিষয়গুলো আসতে পারে যেহেতু এথিক্স এর বিষয়। তারপরে তোমার একজন 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 তোমার ইঞ্জিনিয়ার হিসেবে, অর্থাৎ তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ফেলো ইঞ্জিনিয়ারের প্রতি দায়িত্ব কি হওয়া উচিত, তার প্রতি ইথিক্যাল বিষয়গুলো তোমার কি হওয়া উচিত, এই টাইপের বিষয়গুলো আসতে পারে। প্রফেশনাল সম্পর্কটা তার সাথে কিরকম হওয়া উচিত, এই বিষয়গুলো আসতে পারে। সো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের আলোচনার বা এ পর্যন্ত যাহা পড়িয়েছি সবকিছুর সারমর্ম। এখন কারো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ফাইন, ফাইন। তাহলে পরে অ্যাসাইনমেন্ট যেটা বলেছি, কালকে লাস্ট ডেট হলে কালকেই দিয়ে দাও।
যে বিশেষ করে তোমাদের পরীক্ষা 23 তারিখ, 23 তারিখের আগে কি বন্ধ আছে? লয়ের মানে যে পরীক্ষাটা 16 তারিখ থেকে, কিন্তু লয়ের পরীক্ষা 23 তারিখ মেবি, ইফ আই এম নট রং। ওটার আগে বন্ধ আছে কিনা? স্যার 22 তারিখ বন্ধ স্যার। 22 তারিখ বন্ধ, ওকে ফাইন। তারপরেও যদি তোমরা মনে করো স্যার কোনো মানে পার্টিকুলার কোনো সমস্যা থাকে, ইন্ডিভিজুয়ালি হোক কালেকটিভলি হোক, আমাকে যে কোনো সময়, ইভেন 22 তারিখও যদি বলো যে একটা রিভিউ ক্লাস বা যে কোনো বিষয়ে আপনি একটু ওই জায়গাতে সমস্যা মনে হচ্ছে, আপনি একটু রিভিউ করে দেন, আপনি একটু আলোচনা করেন স্যার, আমি আজকের থেকেও আরো প্রাণবন্ত ভাবে আলোচনা করতে পারবো আশা করি। আজকে একটু অসুস্থতার কারণে আমি খুব বেশি কথা বলতে পারছি না। সো তোমাদের যদি সমস্যা থাকে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি, রিপিট, আমাকে বলো যে 22 তারিখ প্রয়োজন আরেকটা ক্লাস নিবো, রিভিউ ক্লাস নিবো, বা যা যা সমস্যা আছে এগুলো সব সলভ করে দেবো, যদি ইন্ডিভিজুয়াল কারো সমস্যা থাকে। ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট কি হার্ড হুম। কপি জমা দিতে হবে? হার্ড কপি এখন রাখবা, হ্যাঁ হার্ড কপি লাগবে, এটা ডকুমেন্ট, হার্ড কপিটা হবে ডকুমেন্ট। সফট কপি মেইল করবে, সফট কপি একা দাও, হার্ড কপি ডিপার্টমেন্টে জমা দিবা। ডিপার্টমেন্টে কখন বলতে দিব স্যার তাজোয়া, এটা? তাজোয়া ইয়াকে দিলে, সিআর কে দিলে সিআর রেখে দিবে। এটাও কালকে দাও, কালকে যদি ডিপার্টমেন্টে যাও কালকেই দাও। কালকে আর এক্সাম যদি নাই তো স্যার, 16 তারিখ আছে স্যার। তাহলে 16 তারিখ দাও, সমস্যা নেই। যখন ডিপার্টমেন্টে যাও আলাদা এটা জমা দেওয়ার জন্য যেতে হবে না, যখনই ডিপার্টমেন্টে যাও তখন দিয়ে রাখো, আমি গেলে নিয়ে আসবো আর কি। নোয়াখালীতে মানে তোমার ক্যাম্পাসে নেক্সট শনিবার আমি যাবো, তখন নিয়ে আসবো।